তাহলে এবার আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে। আচ্ছা, আমরা এর আগে আলোচনা করলাম যে অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হলো মধ্যযুগের প্রথম 150 বছর। এখন এই অন্ধকার যুগ দেখলাম যে কিছু গবেষক স্বীকার করেছেন, কিছু গবেষক অস্বীকার করেছেন। তাদের মধ্যে যারা অস্বীকার করেছেন তাদের মধ্যে ছিলেন ডক্টর ইনামুল হক, ডক্টর আহমদ শরীফ, তারপরে ডক্টর ওয়াকিল আহমেদ, তারপরে দীনেশ চন্দ্র সেন প্রমুখ। তারা বলছেন অন্ধকার যুগ বলে কিছু নাই, কারণ এখানে আমরা কিছু সাহিত্যকর্ম পেয়েছি। এই কথাটা তারা বলছেন এবং অন্ধকার যুগের অস্তিত্ব অস্বীকার করেছেন। কিন্তু যারা অন্ধকার যুগের অস্তিত্ব স্বীকার করেছেন তারা বলছেন যে এই 150 বছরে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। তো যদি সাহিত্যকর্ম সৃষ্টি নাই হয়ে থাকে, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী মধ্যযুগে প্রথম কোন কাব্যটি রচিত হয়েছে? সেটাই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি? এক নম্বর প্রশ্ন এখানে যদি আসে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে লিখুন, তখন তো আপনি এই কাব্য সম্পর্কে একটু ধারণা দিতে পারবেন। তো কি লিখবো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে? এটি হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন এবং বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। মধ্যযুগের প্রথম আর বাংলা সাহিত্যের দ্বিতীয়, তাই না? কিন্তু বিশুদ্ধ বাংলায় রচিত, কথাটা একটু খেয়াল করবেন, বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। কথাটা পরিষ্কার হয়েছে কি? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন মধ্যযুগের প্রথম নিদর্শন, ঠিক আছে, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কিভাবে? আমরা কি চর্যাপদ পাইনি? চর্যাপদ কি বাংলায় লেখা নয়? অবশ্যই বাংলায় লেখা চর্যাপদ, কিন্তু চর্যাপদ বিশুদ্ধ বাংলায় রচিত না। কারণ চর্যাপদের মধ্যে বাংলা ছাড়াও অসমিয়া, উড়িয়া, মৈথিলি, আদি হিন্দি এই সমস্ত ভাষা শব্দ আছে এবং চর্যাপদের 40% অন্য ভাষার শব্দ রয়েছে। তো যে কারণে আমরা এটা বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে শুধুই বাংলা আছে, বিশুদ্ধ বাংলা রয়েছে, এখানে অন্য কোনো ভাষার শব্দের মিশ্রণ ঘটেনি। ঠিক আছে? তো এই কাব্যটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হলো এখানে মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলা, ভাগবত সহ অন্যান্য পুরাণ অবলম্বনে এবং রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত কাহিনী অনুসরণে বড়ু চণ্ডীদাস এই কাব্যটি রচনা করেন। ভাগবতে যেমন এটার প্রসঙ্গ আছে, অন্যান্য পুরাণেও এটার প্রসঙ্গ আছে। তো এই সমস্ত পুরাণ অবলম্বনে রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত কাহিনী অনুসরণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছে। এই কাব্যটির রচয়িতা বড়ু চণ্ডীদাস, যিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবি ছিলেন, তিনি এই কাব্যটা রচনা করেছেন। তো লোক সমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে এই কাব্যটি রচনা করা হয়েছে। এখানে রাধা এবং কৃষ্ণ তাদেরকে উপস্থাপন করা হয়েছে কিভাবে? বৈষ্ণব মতে রাধা এবং কৃষ্ণের স্বরূপ হলো, রাধা হলো জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, আর কৃষ্ণ হলো পরমাত্মা বা স্রষ্টার প্রতীক। অর্থাৎ স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক,
স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ককে এখানে তুলে ধরা হয়েছে। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি? স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক হলো কি, স্রষ্টা চায় সৃষ্টিকে নিজের দিকে টানতে, আর সৃষ্টিও চায় স্রষ্টার সাথে মিলিত হতে, অর্থাৎ উভয়ের মধ্যে একটা মিলন আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। তো উভয়ের মধ্যে মিলন আকাঙ্ক্ষা থাকলেও কখনো কখনো তা বিরহের রূপ নেই। এই বিষয়টা তুলে ধরা হয়েছে কোথায়? বৈষ্ণব সাহিত্যে। কিন্তু এই কাব্যে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ওই রাধাকৃষ্ণের যে সম্পর্ক সেটাকে তিনি আধ্যাত্মিকতার মধ্যে বেঁধে রাখতে পারেননি। এখানে রাধাকৃষ্ণের যে সম্পর্ক তাতে বাংলা সিনেমাও এই পর্যন্ত বসতে পারেনি। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি দৈহিক না আধ্যাত্মিক? অবশ্যই আধ্যাত্মিক। কিন্তু এখানে রাধাকৃষ্ণের যে সম্পর্ক তা অবশ্যই আধ্যাত্মিক নয়, এটা দৈহিক সম্পর্ক। তো সেখানেই মূলত মানবিকতার প্রকাশ ঘটেছে এই কাব্যের মধ্য দিয়ে, এবং সেখানেই এই কাব্যের একটা মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটাও হারানো গিয়েছিল, উদ্ধার করা হয়েছে। যখন এই কাব্যটি উদ্ধার করা হয়েছে তখন এটার আরেকটা নাম ছিল, সেই নামটা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কি নাম ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই নামে উদ্ধার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই কাব্যের যিনি উদ্ধার করেছেন বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। কি নাম? বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। বানানটা একটু দেখবেন, বিদ্যুৎ বল্লভ বানান, এবং উচ্চারণটা একটু খেয়াল করবেন। এটা উচ্চারণ হবে বিদ্যুৎ, তারপরে বল্লভ। বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, তিনি এই কাব্য গ্রন্থটি কি করেছেন? প্রকাশ করেছেন, নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো এই হলো মোটামুটি শ্রীকৃষ্ণ কাব্য। আপনি তো এত কিছু লেখার সুযোগ পাবেন না, তাই না? আপনার টোটাল 10টা প্রশ্ন লিখতে হবে 3 নাম্বার করে। তো আপনার টোটাল হলো 4 ঘন্টা পরীক্ষা হবে। 4 ঘন্টা পরীক্ষা দিবেন আপনি 200 নাম্বারের। হ্যাঁ, 200 নাম্বারে 4 ঘন্টা পরীক্ষা দিবেন। তো আপনি হিসাব করে দেখেন তো যে এই 200 নাম্বারের উত্তর করার জন্য 4 ঘন্টার সময় যথেষ্ট কিনা। তো সেক্ষেত্রে আপনি চাইলেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে লিখুন, আর আপনি ইচ্ছা মতো 2-3 পৃষ্ঠা লিখে ফেললেন, সেই সুযোগটা আপনি পাবেন না, কারণ সেই সময় আপনাকে দেওয়া হবে না। সেক্ষেত্রে একটা প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ আপনি 4 মিনিট ব্যবহার করতে পারবেন। 3 থেকে 3.5, সর্বোচ্চ 4 মিনিট। এর বেশি যদি আপনি সময় ব্যয় করেন তাহলে আপনি আরো 2টা প্রশ্নের সময় আপনি খেয়ে ফেলবেন। তখন দেখবেন যে 10টার মধ্যে আপনি ওই 5টা উত্তর করবেন, 5টা না উত্তর করে আপনাকে ফেলে রাখতে হচ্ছে। এই কারণে আপনাকে গুছিয়ে কথাগুলো বলতে হবে, মূল কথাগুলো বলতে হবে, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা দেখলাম, এর বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের প্রেমলীলা। তাহলে বিষয়বস্তুর মধ্যে এই কথাগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এই কাব্যের রচয়িতাকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে লিখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন। এই কাব্যটি তিনি যে রচনা করেছেন সেখানে বড়ু চণ্ডীদাস নাম যে ব্যবহার করেছেন, আসলে এটি তার প্রকৃত নাম নয়। বড়ু এটা হলো তার কৌলিন্য উপাধি। এটা তার কি? কৌলিন্য উপাধি। কৌলিন্য তো বুঝেন, হ্যাঁ, জাতকুল প্রথা যেটা। আর চণ্ডীদাস এটাও তার গুরুর দেওয়া নাম। তার মানে তার আসল নাম এটা না, তার আসল নাম হলো অনন্ত। বাংলা সিনেমা একজন নায়ক আছে, কি নাম? আব্দুল জলিল অনন্ত। যদিও আব্দুল জলিল লেখে না, কি লেখে? অনন্ত জলিল। তো এই যে বড়ু চণ্ডীদাস, তার আসল নাম হলো অনন্ত, কিন্তু বড়ুটা তার কি? উপাধি। কবি সাহিত্যিকরা কখনো
উপাধি ছাড়তে পারে না, উপাধি তাদের নামের সাথে থাকে। এই জন্য তিনি তার নাম, আসল নামটা কি, অনন্ত বড়ু ব্যবহার করেন। বড়ু বা কোথাও পাবেন বড়ুয়া, ঠিক আছে। এই তো অনন্ত বড়ু বা অনন্ত বড়ুয়া, এটা তার প্রকৃত নাম। তো বড়ুচণ্ডী দাসের জন্মস্থান সম্পর্কে, তার সময়কাল সম্পর্কে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। মানে একমত, আপনি একটাই শুধু মত যে এত সাল থেকে এত সাল, এরকম আপনি লিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন। কোন শতকের কবি ছিলেন তিনি? তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি। এবং তার বাড়ি সম্পর্কেও কিন্তু মতের ভিন্নতা আছে। একটা বক্তব্য আমরা পেয়েছি বাঁকুড়া জেলার সাতনা গ্রাম, বাঁকুড়া জেলার সাতনা গ্রাম। আরেকটা আমরা বক্তব্য পেয়েছি, সেটা হলো বীরভূম জেলার নান্নুর গ্রাম, বীরভূম জেলার নান্নুর গ্রাম, ঠিক আছে। দুটোই লিখে রাখেন, বাঁকুড়া জেলার সাতনা গ্রাম বা বীরভূম জেলার নান্নুর গ্রাম। তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন এবং চতুর্দশ শতকের শেষ দিকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছেন। 14 শতকের শেষ দিকে, ঠিক আছে, 14 শতকের শেষ দিকে এই কাব্যটি রচনা করেছে। এটা নিয়ে একটু ভিন্নতা আছে, দুটো বক্তব্য আমরা জেনেছি। একটা হলো 1340 থেকে 1440, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর একটা হলো 1450 থেকে 1500, এটা বলেছেন গোপাল হালদার। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার সময়কাল। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার পরিচয় দিন বা কবি বড়ুচণ্ডী দাসের পরিচয় দিন, তাহলে পরিচয়ের ক্ষেত্রে এই কথাগুলো, তার আসল নাম কি, তার জন্মস্থান কোথায়, তার জন্ম কোথায়, কবে বা কোন শতকে, তারপরে তিনি এই কথাগুলো আপনি নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার পরিচয় দিন। একটা প্রশ্ন লেখেন, বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার পরিচয় দিন। বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার পরিচয় দিন। এখানে কতগুলো কথা একটু আপনাকে লিখতে হবে, আপনি লিখেন। প্রশ্নটা লিখেছেন, বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার পরিচয় দিন। হ্যাঁ, কতগুলো কথা আমি বলছি, আপনি একটু লিখে নেন। লেখেন, বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার মধ্যে দিয়ে তার কবি প্রতিভার পরিচয় তুলে ধরেছেন, বা কবি প্রতিভার বা কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, বড়ুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তারপরে কথাগুলো লেখেন, কাব্যটির কাহিনী নির্মাণে, লেখেন কাব্যটির কাহিনী নির্মাণে, তারপরে চরিত্র চিত্রণে,
ভাবে ও ভাষায় নাটকীয় গুণের সমন্বয়ে উপমা নির্মাণে প্রবাদ প্রবচনধর্মী বাক্য বিন্যাসে ছন্দ ও অলংকার সৃষ্টিতে ছন্দ অলংকার সৃষ্টিতে বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার স্বাক্ষর মেলে। কথাগুলো একটু লিখে নেন। কাব্যটির কাহিনী নির্মাণে, চরিত্র চিত্রণে, ভাবে ও ভাষায় নাটকীয় গুণের সমন্বয়ে, উপমা নির্মাণে, প্রবাদ প্রবচনধর্মী বাক্য বিন্যাসে, ছন্দ ও অলংকার সৃষ্টিতে কবি বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার স্বাক্ষর মিলে। ঠিক আছে, আপনি যদি প্রশ্ন আসে যে বড়ুচণ্ডী দাসের কবি প্রতিভার পরিচয় দিন, সেক্ষেত্রে প্রত্যেকটার মধ্যেই কিন্তু কি আছে, কাব্যটির যে কাহিনী, তারপরে চরিত্র রাধা কৃষ্ণ বড়াই, তারপরে যে ভাষাগুলো ব্যবহার, যেভাবে ভাষা ব্যবহার করা হয়েছে, আমরা একটু আগেই বলেছি যে বিশুদ্ধ বাংলায় রচিত হয়েছে। এবং কাব্যটিতে কি হয়েছে, নাটকীয় গুণ। এখানে একবার প্রিলিত প্রশ্ন হয়েছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কেমন, নাট গীতি একটা ইয়ে ছিল, যে সেখানে তিনি কি করেছেন, নাটকীয় ভঙ্গিমায় নাটকীয় গুণের সমন্বয়ে কাব্যটি উপস্থাপন করেছেন। আর এখানে কি করেছেন, বিভিন্ন উপমা উৎপ্রেক্ষা তিনি ব্যবহার করেছেন, প্রবাদ প্রবচন, ছন্দ অলংকার এগুলো দিয়েছেন। সংক্ষেপে আমরা এই কথাগুলো বললে একটা স্ট্যান্ডার্ড উত্তর হবে এই প্রশ্নের। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রধান চরিত্র, একটা হলো রাধা, আর একটা হলো কৃষ্ণ, আর একটা হলো বড়াই। এই তিনটা হলো প্রধান চরিত্র। রাধাকৃষ্ণ এবং বড়াই, এই তিনটা প্রধান চরিত্র। যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্রগুলো সম্পর্কে লিখুন, তাহলে আমরা কি বলবো, রাধা সম্পর্কে কি বলবো। এখানে বিস্তারিত বলার সুযোগ হবে না, একটা চরিত্র সম্পর্কে প্রশ্ন আসবে না। যদি আসে এই প্রধান তিনটা চরিত্র সম্পর্কে আসবে, তাহলে আমরা কি বলবো, যে রাধা হলো এই কাব্যের প্রধান চরিত্র। রাধা বৈষ্ণব মত অনুসারে রাধা হলো জীবাত্মা, কি জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, সৃষ্টির প্রতীক। আর এই কাব্যে রাধা হলো নায়িকা, কেন্দ্রীয় চরিত্র, এবং তার স্বামীর নাম হলো আয়েন ঘোষ। কি নাম, আইহন বা আয়েন ঘোষ। যিনি নপুংসক ছিলেন। তো রাধা
বালিকা বয়সে এই আয়ন ঘোষের সাথে বিয়ে হয়ে যায় এবং সেই পরিবারে বালিকা বধূ এবং তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল বড়াইকে, তিনি তাকে চোখে চোখে রাখেন। ঠিক আছে। এরপরে কৃষ্ণ হলো পরমাত্মা। কৃষ্ণ কি? পরমাত্মা বা স্রষ্টার প্রতীক। পরমাত্মা বা স্রষ্টার প্রতীক। তবে এই কাব্যে তিনি একজন কি? পরমাত্মা বা স্রষ্টার প্রতীক হিসাবে ব্যবহার করলেও এখানে মানবীয় গুণ সমৃদ্ধ করে তাকে তুলে ধরা হয়েছে এবং বলতে গেলে কৃষ্ণ এখানে একজন কি মানে মানে দেহ সম্ভোগকারী, হ্যাঁ, দেহ সম্ভোগকারী নারী পিপাসু এক যুবক, গ্রাম্য যুবক হিসেবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে। আর বড়াই সম্পর্কে যেটা বলবেন, বড়াই হলো কি? ম্যাচ মেকার, ঘটক পাখি ভাইয়া কি? রাধা কৃষ্ণের প্রেমের দূতী। রাধা কৃষ্ণের প্রেমের দূতী। তো সেক্ষেত্রে দূত কি করে? দূত দুইজনের মধ্যে একটা সমন্বয় করে, একটা মতের আদান প্রদান করে দেয়। তো আমরা এই কাব্যে দেখি যে বড়াই কখনো রাধাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কখনো কৃষ্ণকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এই দুইজনের প্রেমের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা অনুঘটক হিসাবে বড়াই কাজ করেছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ড আছে 13টা। কয়টা খণ্ড আছে? 13টি খণ্ড আছে। এই 13টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ড হলো জন্মখণ্ড। জন্মখণ্ড এখানে রাধা কৃষ্ণের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। জন্মের পর কৃষ্ণ বাসুদেব আর দেবকীর ঘরে জন্ম নেয়, কিন্তু জন্মের পরে তাকে রেখে আসা হয় বৃন্দাবনে এক গোয়ালের ঘরে, নন্দের ঘরে। সেখানে কৃষ্ণ বড় হতে থাকে। আর ওইদিকে আর এক গোয়ালের ঘরে জন্ম নেয় রাধাও এরকম বড় হতে থাকে। এক সময় তারা বড় হয়। রাধা যখন বালিকা তখন বিয়ে হয়ে যায় এই আয়ন ঘোষের সাথে। আয়ন ঘোষ যদিও নপুংসক, সে সারাদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর রাধা যেহেতু বালিকা, ঘরে সে একা থাকে, তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় কাকে? এই যে আয়ন ঘোষের পিসিমা এই বড়াই তাকে দেখে শুনে রাখে। তো এই হলো জন্মখণ্ড। এরপরে পরের খণ্ডের নাম হলো তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডে আমরা যেটা দেখতে পাই, এই যে বড়াইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাধাকে দেখাশোনার জন্য, যেখানে সেখানে গেলে বড়াই রাধাকে নিয়ে যায় সাথে করে। তো তাদের জীবিকা উপার্জনের প্রধান উপায় হলো মথুরার হাটে তারা কি করে? দই, দুধ এগুলো বিক্রি করতে যায়। তো মথুরার হাটে বিক্রি করে তারা যে পয়সা উপার্জন করে সেটা দিয়ে মূলত তাদের সংসার চলে। একবার বড়াই রাধাকে নিয়ে যাচ্ছিল মথুরার হাটে। যাওয়ার সময় রাস্তার পথে যে জঙ্গলের মধ্যে রাধাকে সে হারিয়ে ফেলে। তখন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, খুঁজতে খুঁজতে চলে যায় ওই গহীন অরণ্যে। সেখানে গিয়ে সাক্ষাৎ পায় কার? কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করে রাধার কথা। কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছে, খালি জিজ্ঞাসা করলেই তো আর হবে না, তাই না? ওই যে হারানো বিজ্ঞপ্তিতে কি বলে? গায়ের রং কেমন, পরনে কি ছিল, উচ্চতা কতটুকু, এরকম আদ্যপান্ত রাধার রূপের বর্ণনা সহ খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু বলতে হলো কৃষ্ণের কাছে। আর এগুলো শুনে কৃষ্ণের অবস্থা কি বুঝতেই পারছেন। এখন সেখানে তো আর রাধা নাই। সে কি করলো? রাধার কাছে বড়াইয়ের মাধ্যমে রাধার কাছে কৃষ্ণ কতগুলো গিফট পাঠালো। কি গিফট পাঠিয়েছে? ওই যে বিশেষ বিশেষ দিবস আছে না, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, সবাই কিনে দৌড়াদৌড়ি করে ফুল, তাই না?
ফুল দিতে কৃষ্ণ ফুল দিতে ভুল করেনি, কিন্তু এর বাইরে আর একটা স্পেশাল গিফট দিয়েছিল, সেটা ছিল তাম্বুল। তাম্বুল মানে কি? তাম্বুল মানে পান। পান দিয়ে রাধা কি করবে? কৃষ্ণ বেশ চালাক, তাই না? এক ঢেলে দুই পাখি মারা যাবে। কি সেটা? মানে পান খাবে, ঠোঁট লাল হবে, যতক্ষণ ঠোঁট লাল থাকবে ততক্ষণ তো মনে থাকবে, আর পাশাপাশি আর একটা কি, লিপস্টিকের কাজটাও হয়ে যাবে, তাই না? তো তাম্বুল রাতুল হইল অধর পরশে। কোন কবি লিখেছিলেন এই তাম্বুলকে নিয়ে? মহাকবি আলাউল তার কাব্য পদ্মাবতীতে পদ্মাবতীর ঠোঁটের বর্ণনা দিয়েছিলেন এভাবে, যে পদ্মাবতীর ঠোঁট এত লাল যে তার লাল ঠোঁটের স্পর্শে সবুজ পানটাও লাল হয়ে যায়। তো কৃষ্ণ সেই তাম্বুল গিফট করেছে রাধাকে দেওয়ার জন্য। তো কৃষ্ণ বড়াই এগুলো নিয়ে, ফুল তাম্বুল এগুলো নিয়ে যখন রাধার কাছে দিল, তখন রাধা কিছুটা অপমান বোধ করলো। এই কারণে যে রাধা হলো বিবাহিতা, তাকে কেন সে প্রেমের প্রস্তাব দিবে? এতে সে কিছুটা কি হলো, মনক্ষুণ্ণ হলো। আর এই তার গিফটগুলো, কৃষ্ণের গিফটগুলোকে পায়ের নিচে পাড়িয়ে সব নষ্ট করে দিল। আর এইগুলো যখন এই মেসেজটা যখন কৃষ্ণের কাছে পৌঁছলো, কৃষ্ণ তখন নায়ক থেকে অনেকটা ভিলেনের ভূমিকা অবতীর্ণ হলো, যে এবার রাধাকে দেখেই ছাড়বো। এই গেল তাম্বুল খণ্ড। এর পরের খণ্ডের নাম হলো দান খণ্ড। দান খণ্ডে আমরা যেটা দেখতে পাই যে রাধা এবং তার সখীরা ওই যে মথুরার হাটে যে যাবে, মথুরার হাটে যাওয়ার জন্য তাদেরকে যমুনা নদী পার হয়ে যেতে হয়। আর যমুনা নদীতে পানি, নৌকা লাগবে, ঘাটে আবার ট্যাক্স আছে। তো রাধা যখন তার মানে সখীদের নিয়ে যমুনা পার হওয়ার জন্য ঘাটে গেল, ওইখানে কৃষ্ণ ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে উপস্থিত। তাকে ট্যাক্স দিতে হবে, দিয়ে তারপরে নদী পার হতে হবে। কিন্তু রাধা বেচারা, তার কাছে তো কোনো টাকা কড়ি নাই, সে কিভাবে টাকা দিবে? সে তার মানে দুর্বলতা প্রকাশ করলো যে আমার কাছে তো কোনো টাকা কড়ি নাই। তো কৃষ্ণ নাছোড় বান্দা, টাকা না দিলে, ট্যাক্স না দিলে, দান না দিলে সে নদী পার হতে পারবে না। শেষ পর্যন্ত রাধা কৃষ্ণকে বলল, ঠিক আছে, সে তো বুঝতে পেরেছে ওই যে আগের দিন কি হয়েছে, তার ওই যে গিফটগুলোকে পায়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে না, এই জন্য একটা প্রতিহিংসা পরায়ণ ভাব চলে এসেছে, সেটা রাধা বুঝতে পেরেছে। রাধা তখন বলছে, ঠিক আছে, আমার রূপে মুগ্ধ হয়ে তো তুমি আমাকে এরকম করছো, ঠিক আছে, আমি আমার চুলগুলো সব কেটে ফেলছি। বুঝেনি তো, মেয়ে মানুষের চুল যদি কেটে ফেলে, নাড্ডু যদি করে ফেলে, তাকে কেমন লাগবে? জাম্বু জাম্বু লাগবে না? তো রাধা এটা জানে, যে সে কারণে বলছিল যে আমার চুলগুলো সব আমি কেটে ফেলছি, তারপরে আমাকে ছেড়ে দাও। কিন্তু কৃষ্ণ নাছোড় বান্দা, কোনোভাবেই সে ছাড়বে না। রাধা যখন দেখলো যে না, সে তো ছাড়বেই না, তখন কি করলো, ওই যে বাংলা সিনেমায় ভিলেন যখন নায়িকাকে অ্যাটাক করে, নায়িকা তখন কি করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড় দেয় না? তো রাধাও এরকম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দিল বনের মধ্যে দৌড়, আর পিছনে পিছনে কৃষ্ণ। এখন বলেন, কৃষ্ণর কি অসুবিধা হলো নাকি আরো সুবিধা হয়ে গেল? নির্জন প্রান্তে, তাই না, গহীন অরণ্যে, এই শেষ পর্যন্ত কর্তার ইচ্ছাই কর্ম সাধিত হলো। এই ছিল দান খণ্ড। তারপরের খণ্ডের নাম হলো নৌকা খণ্ড। এই খণ্ডে কৃষ্ণ এবার মাঝির বেশে অবতীর্ণ হয়েছে। কিন্তু কৃষ্ণ কত চালাক দেখেন, সে এমন ধরনের নৌকা বানিয়েছে যে নৌকায় প্যাসেঞ্জার উঠতে পারবে মাত্র একজন। বোঝেন অবস্থা। তো প্রথমে রাধার সখীরা তো সবাই একে একে পার হয়ে গেল তার নৌকায়, এরপরে রাধার পালা। তো রাধাকে নিয়ে নৌকায় উঠলো কৃষ্ণ, কিন্তু মাঝ নদীতে গিয়ে কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে নৌকাটা ডুবিয়ে দিল। রাধা তো সাঁতার জানে না, এবার বলেন রাধার কি অবস্থা হবে? তো ওইখানে কৃষ্ণকে আর কোনো জোর জবরদস্তি করতে হলো না, যা হবার তাই হলো। কিন্তু কুলে যখন ভিড়ল, তখন রাধা কি বলবে? রাধা যদি সত্য ঘটনাটা বলে, সেটা কি ওই সখীদের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে? তার বাড়ি পর্যন্ত যাবে না? তার শাশুড়ির কাছে খবর যাবে না? তার স্বামীর কাছে খবর যাবে না? অবশ্যই যাবে। তো যে কারণে রাধা কি করলো, পুরোটাই চেপে নিল। এখন সখীদের কাছে বলছে যে আজকে
মানে পানিতে ডুবে মরেই যেতাম যদি কৃষ্ণ আমাকে উদ্ধার না করত। যাক, এইভাবেই সে সবকিছু গোপন রেখে বাড়ি পৌঁছল। কিন্তু এরপর থেকে সে লজ্জায় অপমানে আর ঘর থেকে বের হয় না। অনেক দিন কেটে যায়। এদিকে কৃষ্ণ তার বিরহে কাতর, তাকে না দেখে সে মানে ছোটাছুটি শুরু করতে থাকে। এক সময় উপায় বের করে, কি করা যায়। পরে কি করলো, বড়াইয়ের মারফতে রাধার শাশুড়ির কাছে এই কথাটা মানে বলে পাঠালো যে কেন রাধা শুধু শুধু ঘরের মধ্যে বসে থাকে, যদি হাটে গিয়ে দই দুধ কিছু বিক্রি করে তাহলে তো কি হতে পারে, সংসারে কিছু উপকার হতে পারে, সংসারে উপার্জন বাড়ে। শাশুড়ির কাছে এই কথা বললে শাশুড়ি কি করবে, মেয়ে হলেন একটা কথা ছিল, কিন্তু শাশুড়ির কাছে যদি এই কথা বলে শাশুড়ি তখন কি করবে, মানে এই ওই আরো ভরসে ঘি ঢালার মতো অবস্থা হবে, তাই না। কি হলো, রাধা তার শাশুড়ি কি করলো, আবার রাধাকে ঘর থেকে বের করে দিল, যাও এবার মথুরা হাটে যাও। কিন্তু ততদিনে নদীর পানি শুকিয়ে গেছে। নদীর পানি শুকিয়ে গেছে, শরৎকাল, পুরো যেখানে নদীতে পানি ছিল সেই নদী এখন শুকনা, হেঁটে যেতে হবে। তো রাধা তার ভারগুলো কি করলো, কাঁধে নিয়ে যাচ্ছিল। এখানে উপস্থিত হলো কৃষ্ণ মজদুরির বেশে। সে কি করবে, তার ভারটা বহন করে নিয়ে যাবে, কিন্তু কৃষ্ণ তার খালি মুখে ভার বহন করে দিয়ে দিবে না, তাই না। সেটা রাধা ভালো করে জানে। তো রাধা বলল, ঠিক আছে, তুমি আগে হাটে চলো, এগুলো নিয়ে চলো, যখন এগুলো বিক্রি করা হবে তারপরে তোমার ইচ্ছা পূরণ করা হবে। তো এভাবেই হাট পর্যন্ত গেল। এটা ছিল ভারখণ্ড। ভার মানে বোঝা, হ্যাঁ, ভারখণ্ড। তারপরে এগুলো যখন দই দুধ যখন বিক্রি করলো, বিক্রি করার পরে কৃষ্ণ বলছে এবার আমার পাওনা মিটিয়ে দাও। রাধা বলছে এখন তো অনেক রোদ, তুমি বরং বৃন্দাবন পর্যন্ত চলো, তাদের বাড়ি বৃন্দাবন পর্যন্ত চলো, ওখানে গিয়ে তোমার ইচ্ছা পূরণ করা হবে। কিন্তু আসার সময় রাধা আবার কি করলো, কৃষ্ণকে তার ছাতাটা ধরিয়ে দিল, যে ছাতাটা আমার মাথায় ধরো। পুরো রোদের মধ্যে কৃষ্ণ তখন প্রেস্টিজ পাংচার হওয়ার অবস্থা, কিন্তু তারপরেও কি, যেহেতু মতলব পূরণ করতে হলে তার কথা না শুনলে তো হবে না। তো যে কারণে পুরো রাস্তাটা কি করলো, রাধার মাথায় ছাতা ধরে সেই রাস্তাটা পার করে নিয়ে আসলো। এইবার রাধা কৃষ্ণর ইচ্ছা পূরণ তো দূরে কথা, এই কথা সেই কথা বলতে বলতে আস্তে করে রাধা কেটে পড়ল। এই হলো কি ছত্রখণ্ড। ছত্র মানে কি, ছাতা। তো কৃষ্ণ একটা বড় রকমের ডোজ খেলো। এরপরে সে বড়াইয়ের কাছে গেল যে রাধা তো আমার প্রেম গ্রহণ করে না, আমি কি করব। বড়াই তাকে পরামর্শ দিল যে প্রেম পেতে হলে তো মন পেতে হয়, তুমি তার মন পাওয়ার চেষ্টা করো। তো কিভাবে আমি মন পাবো, তো উপায় বলে দিল যে তুমি বৃন্দাবনকে এমন ভাবে সজ্জিত করো যেন সে এটা দেখে মুগ্ধ হয়ে যায়। তার পরামর্শ অনুযায়ী কৃষ্ণ তাই করলো, বৃন্দাবনকে এত আলোকসজ্জায় সজ্জিত করে ফেললো। প্রথমে এগুলো দেখতে আসলো তার সখীরা, একে একে দেখে চলে গেল। এরপরে আসলো রাধা, আর রাধা এটা দেখে এতটা মুগ্ধ হলো যে কৃষ্ণকে আর কিছুই করতে হলো না, এখানে সবই হয়ে গেল। এটা ছিল বৃন্দাবন খণ্ড। এরপরে যমুনা নদীতে এক বিশাল কালনাগ উপস্থিত হয়েছে। সে এসে নদীর পানিকে বিষাক্ত করে তুলেছে এবং রাধা তার সখীরা সেখানে পানি নিতে পারে না। কৃষ্ণ এখানে বাংলা সিনেমার নায়কের বেশে উপস্থিত। কি করলো, সে পানিতে ঝাঁপ দিল আর সেই বিশাল কালনাগের সাথে যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে ভারত মহাসাগরে পাঠিয়ে দিল সেই কালনাগকে। আর এটা দেখলে বাংলা সিনেমায় এরকম যদি ঘটনা ঘটে যে মানে নায়ক কি করেছে, সব এই ভিলেনদের ঢিসুম ঢিসুম করে তাড়িয়ে দিয়েছে, এরপর কি হয়, নায়িকা তারপরে নায়কের দৃশ্যটা কেমন হয়। এটা ছিল কালীয় দমন। আর এটা ছিল যমুনা নদীতে, এই জন্য এটা আর একটা খণ্ডের নাম হলো, যমুনা নদীর বিবরণ আছে যমুনা খণ্ড।
আচ্ছা, এরপরের খণ্ডের নাম হলো হার খণ্ড। রাধা আর তার সখীরা যমুনা নদীতে গেছে গোসল করতে নামার সময় রাধা কি করেছে, তার হারটা খুলে ঘাটে রেখে তারপরে নদীতে গোসল করতে নেমেছে। এদিকে কৃষ্ণ আগে থেকেই ওই গাছে যে ঘাটে যে কদম গাছ ছিল সেই কদম গাছের উপরে উঠে বসে থাকে। যখন গোসল করতে নেমেছে আস্তে করে হারটা তুলে নিয়ে আবার গাছের উপরে উঠে বসেছে। তো রাধা গোসল করে উঠে দেখে যে তার হার নাই। তো হার নাই, এটা কে করবে, এটা তো আর বুঝতে বাকি রইল না। তখন কি করলো রাধা, সোজা গেছে কৃষ্ণের বাড়িতে গিয়ে তার যে পালিতা মা যশোদা তাকে গিয়ে বলছে যে কৃষ্ণ তো আমার হার চুরি করে এনেছে, তাকে আমার হার দিতে বলো। কৃষ্ণকে ডেকে পাঠানো হলো। তার মা যখন জিজ্ঞাসা করলো তো সে বলছে, সিসি কি বলো, আমি কেন রাধার হার চুরি করতে যাব, সে আমার পাড়া তো মামি হয়, মামির সাথে কেউ কি এরকম করতে পারে। যাই হোক, উল্টাপাল্টা মাকে বুঝিয়ে সেখান থেকে ছাড়া পেল। কিন্তু সে এতটাই মানে প্রতিহিংসা পরায়ণ হলো যে আমাকে সে অপমান করালো, এর একটা বিহিত করতে হবে। সোজা গেল বড়াইয়ের কাছে গিয়ে বলছে যে রাধা তো আমাকে এইভাবে অপমান করেছে, আমি কি করতে পারি। বড়াই তো ঘটক পাখি ভাইয়ের মতো, সে তাকে পরামর্শ দিল যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, ঘি তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে। কি করতে হবে, বলছে তুমি তাকে বান মারো, প্রেম মদন, প্রেম বান মারো, মেরে তাকে তুমি তোমার বশে নিয়ে আসো। কৃষ্ণ তাই করলো। যখন বান মারলো সে মূর্ছা গেল, অজ্ঞান হয়ে গেল। আবার সে তাকে জ্ঞান ফিরিয়ে আনলো। কিন্তু এরপর থেকে, এটা হলো বানখণ্ড, বানখণ্ড। এরপর থেকে রাধা সব সময় কৃষ্ণর জন্য পাগল। কৃষ্ণ ছাড়া তার কোনো আর কোনো কি নাই, তার কোনো চিন্তা ধ্যান জ্ঞান সবকিছু কৃষ্ণকে নিয়ে। সে যখন রান্না করে এক তো তার চিন্তায় মশগুল, উপরন্ত কৃষ্ণ আবার কি করে, যেখানে সেখানে যখন তখন খালি বাঁশি বাজাতে থাকে। আর এই বাঁশির সুর শুনে রাধার অবস্থা খারাপ। রাধা তখন ওই সুর যেদিকে সেই দিকে যেতে থাকে। তো এতে তার এরকম একটা বিখ্যাত চরণ আছে যে কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাঁশি বায়ে বড়ালি এ গোট গোকুলে, আকুল শরীর মন বেআকুল মন, বাঁশির শব্দে মোর আওলাইলো রান্ধন। তাই না? তো মানে বাঁশির শব্দ শুনে আমার রান্না বান্না সব এলোমেলো হয়ে যায়। বড় বিপদে মুসিবতে পড়ে গেল রাধা। কি করবে, বড়াইয়ের কাছে গেল যে আমি তো কোনো কাজ করতে পারি না, আমার তো সবকিছু এলোমেলো হয়ে যায় তার বাঁশির সুর শুনে, আমি কি করতে পারি। বড়াই তখন পরামর্শ দিল, ঠিক আছে, যদি তোমার এরকম সমস্যা হয় তুমি এক কাজ করো। কি করবো, তুমি যখন কৃষ্ণ যখন ওই রাতে সারা রাত বাঁশি বাজিয়ে বাজিয়ে ভোরবেলা ঘুমিয়ে যাবে, তুমি আস্তে করে বাঁশিটা নিয়ে ব্যাস তোমার কোথায় তোমার ওই তুমি নিয়ে চলে আসবে। তাই করলো রাধা। ঘুম থেকে যখন উঠলো, আচ্ছা এখানে তাহলে বংশীখণ্ডটা আমরা পেলাম। বংশীখণ্ড। তো রাধা যখন বাঁশি নিয়ে চলে আসলো, ঘুম থেকে উঠে কৃষ্ণ দেখলো বাঁশি নাই। কে করেছে বুঝতে আর সমস্যা নাই। তারপরে কি করলো, সোজা গেল বড়াইয়ের কাছে, যে বড়াই কাছে গিয়ে বললো যে রাধা আমার বাঁশি এনেছে, তাকে আমার বাঁশি দিতে বলো। রাধা বলছে না, বাঁশি দিব না, যদি তুমি আমাকে আর কষ্ট দাও আর আমার কথা যদি না শোনো, মানে আমাকে কষ্ট না দাও আর যদি কথা মানে আমার কথা শোনো, তাহলে আমি তোমাকে বাঁশি দিব। সব শর্ত মেনে নিল কৃষ্ণ বাঁশি পাওয়ার জন্য। কিন্তু এরপর থেকে কৃষ্ণ রাধাকে আর পাত্তা দেয় না। রাধা তখন কৃষ্ণের জন্য আরো ব্যাকুল হয়ে যায়। রাধা এবার বড়াইয়ের কাছে গিয়ে বলছে যে সে তো আমাকে এড়িয়ে চলে, তাকে না দেখলে তো আমি থাকতে পারি না। বড়াই তখন রাধাকে নিয়ে খুঁজতে বের হলো কৃষ্ণের কাছে। খুঁজতে গিয়ে পেয়ে গেল অবশেষে, সেই মানে গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। সেখানে গিয়ে রাধা বলল যে তুমি কেন তাকে এইভাবে কষ্ট দিচ্ছ, সে তো তোমার জন্য পাগল। কৃষ্ণ বলছে যে আমি আর তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, সে আমাকে অনেক অপমান করেছে, সে আমাকে দিয়ে ভার বইয়েছে, আমাকে দিয়ে ছাতা মাথায় নিয়ে আমাকে হাঁটিয়েছে, আমার মায়ের কাছে সব নালিশ করেছে, তার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এখন সম্পর্ক না রাখলে কি, যা হবার তো হয়ে গেছে না। যাই হোক, তো রাধা তখন বলছে আমি তো তখন বালিকা ছিলাম, আমি এগুলো বুঝতাম না, আমি এখন সব বুঝি, আর তোমাকে কষ্ট দিব না। যাই হোক, শেষ পর্যন্ত দুইজনের মধ্যে একটা মিউচুয়াল হলো এবং
সম্মতিতে সেখানেই তাদের বাসর হলো, রাতটা সেখানে উদযাপিত হলো। কিন্তু ভোরবেলা উঠে দেখে, রাধা উঠে দেখে যে কৃষ্ণ নাই। কৃষ্ণ নাই নাই নাই, কোথায়? কৃষ্ণ আসলে মরতে এসেছিল তার মামা পাপী রাজা কংসকে বধ করার জন্য। কৃষ্ণ সেই কংসকে বধ করার জন্য সে চলে গেছে। অবশ্য এরপরে এই বইয়ের পৃষ্ঠা আর আমরা পাই নাই, যে কারণে ফিনিশিংটা কি ছিল সেটা আমরা জানতে পারি না। তাহলে শেষ খণ্ডের নাম হলো ওই যে রাধা বিরহে পড়ে গেল, এই খণ্ডের নাম হলো রাধা বিরহ বা বিরহ খণ্ড। এই হলো আমাদের 13টা খণ্ড। এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কোনো 2টি খণ্ডের বিবরণ দিন বা 3টি খণ্ডের বিবরণ দিন, অথবা নাম উল্লেখ করে বলতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি তাম্বুল খণ্ড এবং বিরহ খণ্ডের বর্ণনা দিন। সুতরাং এখানে প্রত্যেকটা খণ্ডের বিবরণ আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা খণ্ডের বিবরণ আপনাকে শিখে রাখতে হবে। যাই হোক, তো এই গেল মোটামুটি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, চরিত্র, এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন কাহিনী জানলাম। কাহিনীগুলো যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে, সেই হিসাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। জাস্ট কাহিনী তো আর মুখস্থ করার বিষয় না, এটা আপনাদের অবশ্যই কি করতে হবে, একটু গল্পের মতো করে এটা একটু শিখে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হারানো গিয়েছিল, এটা উদ্ধার করা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উদ্ধার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এটা কে, কবে, কোথা থেকে উদ্ধার করেন, তাই না? এটা উদ্ধার করেছেন কে, উদ্ধার করেছেন কবে, আর উদ্ধার করেছেন কোথা থেকে। প্রশ্ন কি হতে পারে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কখন, কোথা থেকে উদ্ধার করেন। তো যিনি উদ্ধার করেছেন তার নামটা আমরা একটু আগেই লিখেছিলাম, বসন্ত রঞ্জন রায় কি বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নামটা আবার লিখছি আমি, আপনারা খেয়াল করেছেন কিনা? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বিদ্যুৎ বল্লভটা তার উপাধি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন। তিনি এই কাব্যটি উদ্ধার করেছেন। চর্যাপদ উদ্ধার করা হয়েছিল 1907 সালে, ঠিক 2 বছর পর, অর্থাৎ 1909 সালে তিনি এই কাব্যটি উদ্ধার করেছেন। কোথা থেকে উদ্ধার করেছেন? উদ্ধার স্থানটা একটু লেখেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, একটু লিখে নেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের, এটা ছিল বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর ইউনিয়নের নাম ছিল বন বিষ্ণুপুর ইউনিয়ন। হ্যাঁ, কাকিল্লা গ্রামের। আর যে গৃহস্থের বাড়ি থেকে ওটা উদ্ধার করা হয়েছিল সেটার নাম ছিল দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের বাবার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর, আর ইনি হলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কবে, কোথা থেকে প্রকাশ করেন।
কে কবে প্রকাশ, কে প্রকাশ করেন, কখন প্রকাশ করেন, আর কোথা থেকে প্রকাশ করেন। তাহলে যিনি প্রকাশ করেছেন তিনি কে? তিনিও এই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্ল। কবে প্রকাশ করেছেন? 1916 সালে। কোথা থেকে? কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কলকাতা শ্রীকৃষ্ণ চর্যাপদ যেখান থেকে প্রকাশিত হয়েছিল এটাও সেখান থেকে, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন লিখবেন। আর একটা প্রশ্ন লিখবেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণিত সমাজচিত্র। দেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণিত সমাজচিত্রের পরিচয় দিন। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা মধ্যযুগের প্রথম নিদর্শন। আজানটা হয়ে যাবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা যদিও বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, এখানে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপজীব্য করে এই কাব্যের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু তবুও কোনো সাহিত্যই সমাজ এবং সমাজে বসবাসকারী মানুষের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা সাহিত্য আসে আমাদের জীবন থেকে। আমাদের জীবনে নানা ধরনের যে অনুভূতি, আমাদের সমাজে নানা ধরনের যে চিত্র, সেটারই বহিঃপ্রকাশ ঘটে সাহিত্যের মধ্য দিয়ে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যও তাই সেই সমাজে বর্ণিত বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশার মানুষের সমাজের বিভিন্ন পেশার মানুষের চিত্র, বিভিন্ন পেশাজীবীদের চিত্র, বিভিন্ন আচার অনুষ্ঠানের চিত্র, এখানে বিভিন্ন কুসংস্কারের চিত্র বর্ণিত হয়েছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এরকম কিছু বিষয় আমরা উল্লেখ খুঁজে পাই। তাহলে কিছু কথা লেখেন যে কাব্যের কাহিনী বাহ্যিক দিক থেকে পৌরাণিক রাধার অনুসারী হলেও, কথাটা লেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী পৌরাণিক রাধার অনুসারী হলেও
পৌরাণিক রাধার অনুসারী হলেও মূলত লোকজীবনকে ভিত্তি করে এর কাহিনী কাহিনীর প্রকাশ ঘটেছে। তারপর লেখেন এই কাব্যে তৎকালীন সমাজে গোপ, কুমার, তেলি, নাপিত প্রভৃতি পেশাজীবী মানুষের পরিচয় পাওয়া যায়। এছাড়া মাঝিগিরি, নৌকা তৈরির করাতি মিস্ত্রি ইত্যাদি পেশার মানুষও ছিল। আচ্ছা, আরো যেগুলো দেখতে পাওয়া যায়, যে সমস্ত সমাজে যে সমস্ত রূপ ছিল, যেমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, তারপরে শপথ নেওয়া, কিরা কাটা, তারপরে তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির প্রচলন ছিল। তারপরে জাদুটনা, বান মারা, আমরা দেখলাম রাধাকে বান মারলো, জাদুটনা, তারপরে বান মারা, বান মেরে ক্ষতি করা আর কি। তারপরে সমাজে চোর ডাকাত ছিল। এরপরে মানে ইজারাদারি প্রথা ছিল খেয়াঘাটে, বিশেষ করে খেয়াঘাটে ইজারাদারি প্রথা ছিল। চোর ডাকাত ছিল, খেয়াঘাটে ইজারাদারি প্রথা ছিল। অত্যাচারীর হাতে নিগৃহীত মানুষ, মানে সাধারণ নিরীহ মানুষ নিগৃহীত হতো। তারপরে বিবাহের ব্যাপারে ঘটকের মাধ্যমে ফুল, পান, সন্দেশ এগুলো পাঠানোর প্রচলন ছিল। বিবাহে ফুল, পান, সন্দেশ ঘটকের মাধ্যমে এগুলো পাঠানো হতো। তারপরে পান তামাক দিয়ে আতিথেয়তা করা হতো। করানো হতো। ঠিক আছে? তো এই হলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণিত সমাজচিত্র। তাহলে কথাগুলো এভাবে আসবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সাহিত্য কর্ম হিসেবে রচিত হলেও কোনো সাহিত্যই সমাজের ঊর্ধ্বে নয়। সমাজে এবং সমাজের মানুষের যে চিত্র, সেগুলো সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পৌরাণিক রাধাকে অনুসরণে রচিত হলেও এখানে সেই সমাজের চিত্র আমরা খুঁজে পাই। তো এই সমাজে গোপ, তারপরে নাপিত, তেলি, বিভিন্ন পেশাজীবীর মানুষ ছিল। এখানে কি ছিল? এখানে মাঝিগিরি করত। তারপরে সেখানে কি করত? সেখানে ইজারাদারি প্রথা ছিল, সেখানে চোর ডাকাত ছিল। তারপরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তারপরে
এই জাদুটোনা এগুলোর প্রথা ছিল। তারপরে সমাজে সমাজে আমরা দেখতে পাই সেখানে বিয়ের ক্ষেত্রে কি দেখতে পাই যে পান, তামাক, ফুল, সন্দেশ এগুলো ঘটকের মাধ্যমে পাঠানো হতো। এরকম বিভিন্ন চিত্র, সেই সমাজের চিত্র আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাধ্যমে পেয়ে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব, সেটা হলো চণ্ডীদাস সমস্যা কি? আচ্ছা, চণ্ডীদাস সমস্যাটা কি? চণ্ডীদাস আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন কে? বড়ু চণ্ডীদাস, তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। কিন্তু বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে আরো কয়েকজন কবির নাম পাওয়া যায়। একজন হলেন শুধু চণ্ডীদাস, আর একজন হলেন দ্বিজ চণ্ডীদাস, আর একজন হলেন দীন চণ্ডীদাস। চণ্ডীদাস বাংলা সাহিত্যে 4 জন ছিলেন। এই পক্ষে মত দিয়েছেন ডক্টর আহমদ শরীফ। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই চণ্ডীদাস আর দ্বিজ চণ্ডীদাসকে আলাদা কবি বলতে রাজি না। তিনি বলছেন তারা অভিন্ন কবি ছিলেন, অর্থাৎ একজন কবির দুটো নাম ছিল। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতানুসারে চণ্ডীদাস হলেন তাহলে কতজন? 1, 2, 3। এই যে 3 জন চণ্ডীদাস, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চণ্ডীদাস নিয়ে অনেক আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। আমি মূল কথাগুলো বলছি। তো সেখানে এই যে 4 জন হোক, 3 জন হোক, এটা কি কোনো সমস্যা? একই নামে তো কত মানুষই আছে, তাই না? কিন্তু এটা কি কোনো সমস্যা হতে পারে? সমস্যা হয় না। কিন্তু চণ্ডীদাসকে নিয়ে এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো এই যে 4 জন নাম পাচ্ছি চণ্ডীদাস হিসাবে, এই 4 জন নামের কবি, 4 জন যে 4টা যে নাম পাচ্ছি, এই 4টা নামের কবি কি 4 জন নাকি একজন কবিরই 4টা নাম? সমস্যাটা কি? এই 4টা নাম যেহেতু 4টা, সুতরাং কবি 4 জন, নাকি একজন কবির 4টা নাম? এটা নিয়ে বাংলা সাহিত্যে এক মহা সংকট সৃষ্টি হয়েছে। সমস্যা যেখানে আছে সমাধানও আছে, কিন্তু চণ্ডীদাসই একমাত্র সমস্যা, যার জন্ম হয়েছে সমস্যা নিয়ে, কিন্তু সমাধান আজও হয়নি। এটা বাংলা সাহিত্যে একটা পার্মানেন্ট সমস্যা, যেই সমস্যার নাম হলো চণ্ডীদাস সমস্যা। তাহলে চণ্ডীদাস সমস্যা কি? বাংলা সাহিত্যে 3 জন বা 4 জন যে চণ্ডীদাসের নাম পাওয়া যায়, সেই 4টা নামের মানে 4 নাম সম্পন্ন চণ্ডীদাস, 4 নাম সম্পন্ন চণ্ডীদাস, তারা কি আসলেই 4 জন কবি ছিলেন নাকি একজন কবির 4টা নাম ছিল? এ নিয়ে বাংলা সাহিত্যে বিস্তর তর্ক বিতর্ক রয়েছে। সেক্ষেত্রে কেউ 4টা নামের কবি হিসাবে 4 জনকে উল্লেখ করেছেন, আবার কেউ বলছেন যে না, 4টা নাম হলেও কবি একজন বা একজন কবিরই 4টা নাম। এটি বাংলা সাহিত্যে একটি স্থায়ী সমস্যা, যেটা চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। ঠিক আছে? এখানে বিষয়টা হয়েছে কি, যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করলেন বড়ু চণ্ডীদাস, তখন অখ্যাত কিছু কবি ছিলেন যাদের লেখালেখির অল্প বিস্তর হাত ছিল, কিন্তু তাদের লেখালেখির মান অত ভালো ছিল না। তখন তারা কি করলেন? নিজের নাম ফুটুক আর না ফুটুক, নিজেদের কবিতাগুলোকে তখন চণ্ডীদাস ভণিতা দিয়ে প্রকাশ করা শুরু করলেন। এতে লাভটা কি? এতে তার স্যাটিসফ্যাকশন কোথায়? স্যাটিসফ্যাকশন হলো আমার নাম ফুটুক আর না ফুটুক, আমার কবিতাগুলো তো মানুষ পড়বে, এতেই তাদের সন্তুষ্টি, এতেই তাদের আত্মতৃপ্তি। এইরকম ভাবে কি হয়েছে, একাধিক চণ্ডীদাস আমরা বাংলা সাহিত্যে পেয়ে থাকি। ঠিক আছে?
ওকে, এবার আসি বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য আলোচনাকে আমরা একটু একটু পেছনে ফিরে যাব। সেটা হলো আমাদের এই বাংলায় আমরা যে পট পরিবর্তন দেখেছি, প্রথমে চর্যাপদের সময় ছিল পালরা, পালদেরকে বিতাড়িত করে আসলো সেনরা, তারপরে সেনদেরকে বিতাড়িত করে আসলো মুসলমানরা, আবার মুসলমানদের একজনকে বিতাড়িত করে আরেকজন, এই যে পট পরিবর্তন হয়েছে। তো পট পরিবর্তনের ধারাবাহিকতা আমরা দেখেছি যে যখন সেন শাসন প্রতিষ্ঠিত ছিল, সেন শাসন আমলে হিন্দু ধর্মে 4টা শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। এই 4টা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের অভিজাত, বাকিরা ছিল নিম্নবর্ণের হিন্দু। এই ব্রাহ্মণদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের ছিল আকাশ পাতাল তফাৎ। নিম্নবর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারবে না, দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই খড়মটা খুলে বগলে নিয়ে, মাথায় একটা ছাতা নিয়ে, মাথার ছাতা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে তো পা কেটে ফেলে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বৈষম্যটা কতটা ভয়াবহ ছিল। যাই হোক, এরপরে যখন মুসলিম শাসনের সূচনা হলো, মুসলিম শাসনের সূচনা লগ্নে নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে এরকম কোনো শ্রেণী বৈষম্য নাই, ইসলামে এরকম কোনো শ্রেণী বৈষম্য নাই। রাজা প্রজা ধনী গরিব সবাই একসাথে এক কাতারে নামাজ পড়ছে। এই বিষয়গুলো তাদেরকে খুব ইনফ্লুয়েন্স করলো এবং তারা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। এই অবস্থায় শ্রী চৈতন্য নামক একজন ব্যক্তিত্ব, তিনি দেখলেন যে এভাবে যদি নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হতে থাকে তাহলে হিন্দু ধর্ম একসময় কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তখন তিনি কি করলেন, এই ভাঙ্গন ঠেকানোর জন্য নতুন আর একটা ধর্মের ডাক দিলেন, যার নাম বৈষ্ণব ধর্ম। আসলে বৈষ্ণব ধর্ম নতুন কোনো ধর্ম না, হিন্দু ধর্মেরই নবতর সংস্করণ। হিন্দু ধর্মে ভগবানকে শ্রীকৃষ্ণ, বৈষ্ণব ধর্মেও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে নতুন ধর্মের কথা বললেন কেন? তিনি দেখলেন কেন নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে। তো তিনি সেই ক্লুটা খুঁজে বের করলেন আর সেটাকেই তিনি অ্যাপ্লাই করলেন আর তার এই নতুন ধর্মে। কি বললেন? আমাদের এই ধর্মে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, আমরা সবাই ভাই ভাই। এই কথাগুলো যখন প্রচার করলেন তখন যারা ধর্মান্তরিত হয়েছিলেন তাদের অনেকেই ব্যাক টু দা প্যাভিলিয়ন ফিরে যখন আসলো, তখন তাদের কাছে শ্রী চৈতন্য কি কোনো সাধারণ মানুষ হবেন? অসাধারণ। আর অসাধারণ মানেই দেবতা। তখন তিনি তাদের কাছে হয়ে গেলেন দেবতা তুল্য, নাম হয়ে গেল শ্রী চৈতন্য দেব। তো আমরা যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখলাম যে বিষয়বস্তু ছিল রাধা কৃষ্ণের প্রেম লীলা, তার সাথে শ্রী চৈতন্য দেবের জীবনকে একত্র করে নতুন নতুন যে সমস্ত কাহিনী কাব্য তৈরি হতে থাকলো, এটাই আস্তে আস্তে রূপ নিল বৈষ্ণব সাহিত্যে। তাহলে বৈষ্ণব সাহিত্যের আমরা 3টা অংশ পাবো। একটা হলো পদ বা পদাবলী, পদ বা পদাবলী কীর্তন, আর একটা হলো জীবনী কাব্য, আর একটা হলো বৈষ্ণব শাস্ত্র। যদিও বৈষ্ণব শাস্ত্র এটা আপনাদের লাগবে না, ওই যে আছে না পেছনে যে টিকি পণ্ডিত, ওই টিকি পণ্ডিতদের ব্যাপার সেবার, এটা আপনাদের না হলেও চলবে। তবে পদ বা পদাবলী কাকে বলে, পদ আর জীবনী কাব্য, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। প্রথমেই লেখেন পদ বা পদাবলী কাকে বলে। লেখেন বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের, বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। গূঢ়, হ্যাঁ, গূঢ় মানে একদম ইনহারেন্ট, অন্তর্নিহিত, ভেতরের মূল বিষয় যেটা। তো বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের
বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। লিখেছেন, বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। লেখেন, শ্রী চৈতন্যদেব ও তার প্রচারিত ধর্মকে নিয়ে যে সাহিত্য রচিত হয়েছে, শ্রী চৈতন্যদেব ও তার প্রচারিত ধর্মকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে, তাই পদাবলী সাহিত্য, পদ বা পদাবলী সাহিত্য হিসেবে পরিচিত। লিখেছেন, শ্রী চৈতন্যদেব ও তার প্রচারিত ধর্মকে নিয়ে যে সাহিত্য রচিত হয়েছে, শ্রী চৈতন্যদেব ও তার প্রচারিত ধর্মকে নিয়ে যে সাহিত্য রচিত হয়েছে, তাই বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য নামে পরিচিত। লেখেন, রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলীর সৃষ্টি। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলীর সৃষ্টি। ঠিক আছে, রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলীর সৃষ্টি এবং বাংলাদেশে, লেখেন, এবং বাংলাদেশে শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর বিকাশ। বাংলাদেশে শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর বিকাশ। বাংলাদেশে শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর বিকাশ। ঠিক আছে, তারপরে লেখেন, জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত, সাম্প্রতিক কাল পর্যন্ত বৈষ্ণব গীতি কবিতার ধারা প্রবাহিত হলেও, জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস থেকে সাম্প্রতিককাল পর্যন্ত বৈষ্ণব গীতি কবিতার ধারা প্রবাহিত হলেও জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস থেকে সাম্প্রতিককাল পর্যন্ত বৈষ্ণব গীতি কবিতার ধারা প্রবাহিত হলেও প্রকৃতপক্ষে ষোড়শ
শতাব্দীতে এই সম্ভার, এই সাহিত্য সম্ভার প্রাচুর্য ও উৎকর্ষপূর্ণ ছিল। সাম্প্রতিক কাল পর্যন্ত এই সাহিত্যের ধারা প্রবাহিত হলেও মূলত ষোড়শ সপ্তদশ শতাব্দীতে এই সাহিত্যের ধারা প্রাচুর্য ও উৎকর্ষপূর্ণ ছিল। আচ্ছা, এবার একটা প্রশ্ন লিখবেন, বৈষ্ণব পদাবলীর রস। বৈষ্ণব পদাবলীর রস। দেখেন, বাংলা সাহিত্যে 9 ধরনের রস রয়েছে। বাংলা সাহিত্যে 9 ধরনের রস রয়েছে। বাংলা সাহিত্যে 9 ধরনের রস রয়েছে। তবে বৈষ্ণব পদাবলীতে কেবল 5টি রস আছে। তবে বৈষ্ণব পদাবলীতে কেবল 5টি রস আছে। কি কি? যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। লেখেন, এই পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। এই পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। এ পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। ঠিক আছে? তারপর লেখেন, শ্রীকৃষ্ণ ও তার প্রেম ভাবাপন্ন ভক্তদের, শ্রীকৃষ্ণ ও তার প্রেম ভাবাপন্ন বা প্রেমিকা বা প্রেয়সী, লেখেন প্রেয়সী ভাবাপন্ন, প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের, শ্রীকৃষ্ণ ও তার প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ, ভক্তদের মধ্যে যে মধুর সম্বন্ধ এবং এই সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে মধুর ভাব, তার নাম মধুর রস। তার নাম মধুর রস। ঠিক আছে?
তাহলে শান্ত, বাৎস, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মধুর রসটাই মূলত এই কাব্যের প্রধান আকর্ষণ। আচ্ছা, তো এই যে পদাবলী রচনা করেছেন, পদাবলীর যারা কবি, পদাবলী রচনা করেছেন, এই পদাবলীর যারা কবি, হ্যাঁ, এমন কবির সংখ্যা 164 যোগ 1 কতজন? 165 জন। 164 জন কবি ছিলেন মধ্যযুগের, আর একজন কবি হলেন আধুনিক যুগের। এই আধুনিক যুগের কবি কে? আধুনিক যুগের কবি, আধুনিক যুগের কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রচনা করেছেন না তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই আধুনিক যুগের একজন কবি, আর 164 জন মধ্যযুগের কবি, অর্থাৎ মোট 165 জন কবি পদাবলী রচনা করেছেন। এর মধ্যে কয়েকজন কবি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কয়েকজন কবি সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। প্রথমেই লেখেন জয়দেব। পাঁচজনকে কে? পাঁচজনকে কে? বিখ্যাত পাঁচজন কবির নাম লিখব। একজন হলেন জয়দেব, 2 নম্বর হলেন বিদ্যাপতি, 3 নম্বর হলেন চণ্ডীদাস, 4 নম্বর হলেন জ্ঞানদাস, 5 নম্বর হলেন গোবিন্দ দাস। প্রথমেই লেখেন জয়দেব। লেখেন পদাবলীর প্রথম বাঙালি কবি জয়দেব। পদাবলীর প্রথম বাঙালি কবি, পদাবলীর প্রথম বাঙালি কবি জয়দেব। তিনি দ্বাদশ শতকের কবি ছিলেন। তিনি ছিলেন দ্বাদশ শতকের কবি এবং রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন তিনি। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। আর তিনি সংস্কৃত ভাষায় একটা বিখ্যাত কাব্য রচনা করেছেন, সেটার নাম হলো গীত গোবিন্দম। গীত গোবিন্দম, এটা সংস্কৃত ভাষায় রচিত তার বিখ্যাত পদাবলী সাহিত্য, পদাবলী কাব্য। সংস্কৃত ভাষায় রচিত তার বিখ্যাত কাব্যটির নাম গীত গোবিন্দম। ওকে, এখানে 286টি শ্লোক, এখানে আছে 286টি শ্লোক আর 24টি গীত আর 12টি খণ্ড। খণ্ড না বলে এটাকে স্বর্গ বলেন, 12টি স্বর্গ। তাহলে এখানে কি আছে? 286টি শ্লোক, গীত রয়েছে 24টি আর স্বর্গ রয়েছে 12টি। এবার লেখেন বিদ্যাপতি। বিদ্যাপতি হয়েছে, লেখা হয়েছে। বিদ্যাপতি ছিলেন কোথাকার কবি? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। মিথিলা,
মৈথিলি, হ্যাঁ, তিনি মিথিলার কবি ছিলেন, এই জন্য তাকে বলাই হয়ে থাকে মিথিলার কবি। তাকে বলা হয়ে থাকে মৈথিলি কোকিল, তাকে বলা হয় অভিনব জয়দেব। ওই যে জয়দেবের প্রভাবটা তার উপরে ছিল, এই জন্য তাকে বলা হয় অভিনব জয়দেব। তাকে উপাধি দেওয়া হয়েছে কবি কণ্ঠহার। তার উপাধি হলো কবি শেখর, নব কবি শেখর, নবকবি শেখর, এগুলো হলো তার উপাধি। তার সম্পর্কে আরেকটা কথা লিখবেন যে বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। কথাটা লেখেন, বাংলায় একটি চরণ না লিখেও, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। ঠিক আছে, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। তো তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। আর এই রাজা শিব সিংহ তাকে উপাধি দিয়েছেন এই যে কবি কণ্ঠহার। মিথিলার রাজা শিব সিংহ তাকে উপাধি দিয়েছেন কবি কণ্ঠহার। ঠিক আছে, তো বিদ্যাপতি বাংলায় একটা চরণও লেখেন নাই, অথচ বাংলা ভাষার কবি হয়ে গেলেন। তাহলে লিখলেন কোন ভাষায়? তিনি লিখেছেন ব্রজবুলি। কোন ভাষা? ব্রজবুলি ভাষা। ঠিক আছে, তাহলে ব্রজবুলি ভাষা এটা কোন দেশের ভাষা? এটা কোনো দেশেরও ভাষা না, আর এটা কোনো মানুষের মুখেরও ভাষা না। বিদ্যাপতি যখন পদাবলী রচনা করছিলেন, পদাবলী রচনার প্রাককালে তিনি বাংলা এবং মৈথিলি এই দুটো ভাষার মিশ্রণে এক ককটেল ভাষা তৈরি করলেন, যার নাম ব্রজবুলি ভাষা। তাহলে প্রশ্ন যদি আসে ব্রজবুলি ভাষা কি, প্রশ্নটা একটু আলাদা করে লেখেন ব্রজবুলি ভাষা কি? লেখেন ব্রজবুলি ভাষা হলো এক ধরনের কৃত্রিম কবি ভাষা বা সাহিত্যিক ভাষা। লেখেন ব্রজবুলি ভাষা হলো এক ধরনের কৃত্রিম কবি ভাষা বা সাহিত্যিক ভাষা। ব্রজবুলি ভাষা হলো এক ধরনের কৃত্রিম কবি ভাষা বা সাহিত্যিক ভাষা। সাহিত্যকর্ম ছাড়া এই ভাষার কোনো ব্যবহার নাই। সাহিত্যকর্ম ছাড়া এই ভাষার কোনো ব্যবহার নাই। বিদ্যাপতি পদাবলী রচনার প্রাককালে বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এই ভাষার সৃষ্টি করেন, তিনি এই ভাষার স্রষ্টা। লেখেন বিদ্যাপতি পদাবলী রচনার প্রাককালে বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এই ভাষার সৃষ্টি করেন, তিনি এই ভাষার স্রষ্টা।
লেখেন পরবর্তীতে গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস জগদানন্দ দাস রায়শেখর, আরেকজনের নাম লেখেন রায়শেখর প্রমুখ কবি এই ভাষায় পদাবলী রচনা করেন। তারপরে লেখেন আধুনিক যুগে কবি রবীন্দ্রনাথ এ ভাষায় রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ব্রজবুলি ভাষায় রচিত দুটো লাইন লিখেছি। এসো কি হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। এসো কি হামারি, এ সখী হামারি, হামারি মানে আমার, দুঃখক দুঃখ ওর মানে শেষ, সখী আমার এই দুঃখের আমার এই কষ্টের কোনো কি নাই, ওর মানে শেষ বা সীমা নাই। এ ভরা বাদর, ভরা বর্ষা, মাহ বাদর ভাদ্র মাস, শূন্য মন্দির মোর, আমার এই ঘর খালি, আমার এই হৃদয় শূন্য। ভরা বর্ষা ভাদ্র মাস অথচ আমার ঘরে কেউ নাই, সখী আমার এই কষ্টের কোনো শেষ নাই। ঠিক আছে, তারপরে লেখেন চণ্ডীদাস। লেখেন বাংলায় পদাবলীর, চণ্ডীদাস সম্পর্কে লেখেন বাংলায় পদাবলীর আদি প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। লেখেন বাংলায় পদাবলীর আদি প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর আদি প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। দেখেছেন, তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন। তিনি চৈতন্য পূর্ববর্তী এবং চতুর্দশ শতকের কবি ছিলেন। তিনি চৈতন্য পূর্ববর্তী এবং চতুর্দশ শতকের কবি ছিলেন। লেখেন শিক্ষিত বাঙালি বৈষ্ণব পদাবলীর রস ও আনন্দের সংবাদ পেয়েছেন, বা রস ও আনন্দের সাথে, বৈষ্ণব পদাবলীর রস ও আনন্দের সাথে পরিচিত হয়েছেন কার মাধ্যমে? এই চণ্ডীদাসের মাধ্যমে। শিক্ষিত বাঙালি
বৈষ্ণব পদাবলীর রস ও আনন্দের সংবাদ পেয়েছেন, আনন্দের সাথে পরিচিত হয়েছেন এই চণ্ডীদাসের মাধ্যমে। শিক্ষিত বাঙালি বৈষ্ণব পদাবলীর রস ও আনন্দের সাথে পরিচিত হয়েছেন চণ্ডীদাসের পদাবলীর মাধ্যমে। লেখেন, তার কাব্যে দেহগত সম্ভোগের পরিবর্তে দেহগত সম্ভোগের পরিবর্তে রাধার চরিত্রে বিচ্ছেদ বেদনার রূপটি বেশি প্রকাশিত হয়েছে। দেহগত সম্ভোগের পরিবর্তে বিচ্ছেদ বেদনার রূপটি বেশি প্রকাশিত হয়েছে। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আদ তিল না দেখিলে যায় যে মরিয়া। ধুক ধুক করে বুক কেঁদে ওঠে, কিসের কথা ভেবে? বিচ্ছেদের কথা ভেবে। বিচ্ছেদের প্রসঙ্গ কখন আসে? একসাথে থাকলে নাকি আলাদা থাকলে? ব্যাচেলারের তো আর বিচ্ছেদ বেদনা নাই, একসাথেই থাকে, কিন্তু ভয়ে থাকে, আতঙ্কে থাকে। কি বলে? আদ তিল না দেখলে যায় যে মরিয়া। একটু না দেখলেই যেন মরে যায়। ওই যে বলেছেন না চণ্ডীদাস আরেক জায়গায়, সই কেমনে ধরি বহিয়া, আমার বধূ আন বাড়ি যাই আমার আঙিনা দিয়া। অন্যের বাড়ি যেভাবে যাতায়াত শুরু করেছে, কোন সময় আবার একবারেই চলে যায়। এই জন্য তিনি কি বলছেন? আদ তিল না দেখিলে যায় যে মরিয়া। একটু না দেখলে যেন কি হয়ে যায়? মরে যায়। তিনি তার পদাবলীর মাধ্যমে মানবতাবাদের প্রকাশ ঘটিয়েছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে কথাটা বলেছেন, এজন্য তাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। মানুষ সম্পর্কে মধ্যযুগে যেখানে ধর্ম দেবদেবীর আলোচনায় ছিল মূল মুখ্য, সেখানে ধর্মের পরিবর্তে ধর্ম দেবদেবীর আলোচনাকে পাশ কাটিয়ে মানুষ সম্পর্কে এমন বিখ্যাত কথা তার আগে কেউ কখনো বলেনি। এই জন্য চণ্ডীদাসকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। ঠিক আছে, আচ্ছা, জ্ঞানদাস সম্পর্কে দুটো একটা কথা লিখে রাখেন। জ্ঞানদাস তিনি 16 শতকের কবি ছিলেন। 1560 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। 1560 খ্রিস্টাব্দে বর্ধমান জেলা কাদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য কবি ছিলেন। চণ্ডীদাসের ভাবশিষ্য কবি ছিলেন। ঠিক আছে। তিনি ছিলেন একজন শিল্পী। হ্যাঁ, তার বিখ্যাত চরণ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তার কাব্যে রোমান্টিকতার প্রকাশটা খুব বেশি ছিল। বিখ্যাত চরণ ছিল, একটা বিখ্যাত চরণ তার রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মর। ঠিক আছে। আচ্ছা, জ্ঞান গোবিন্দ দাস সম্পর্কে কতগুলো কথা লিখে রাখেন। একটা কথা লিখেন, মুছে দিই। তিনি বিদ্যাপতির ভাবশিষ্য কবি ছিলেন। বিদ্যাপতির ভাবশিষ্য কবি ছিলেন। তিনি ছিলেন 16 শতকের কবি। তিনি ছিলেন 16 শতকের কবি। তার পারিবারিক পদবী ছিল সেন। আর তিনি শ্রীনিবাস আচার্যের শিষ্য ছিলেন। তিনি প্রায় 700 পদ রচনা করেন। কোন শতকের কবি ছিলেন? 16 শতকের। তিনি 700 পদ রচনা করেন প্রায়, এবং তার পদাবলীগুলো তিনি বাংলাতেও রচনা করেছেন কিছু, আবার কিছু ব্রজবুলি ভাষাতেও রচনা করেছেন। আচ্ছা, আমরা এখানে 5 জন কবিকে জানলাম। আপনারা কয়েকজন মুসলমান পদকর্তার নাম লিখে রাখেন। প্রশ্ন থাকতেও পারে, কারণ এই বিষয়গুলো নিয়ে মুসলমান কবিদের লেখা কথা নেই, কিন্তু তারা লিখেছেন এবং তারাও মুসলমান পদকর্তা। লেখেন সৈয়দ শেখ ফয়জুল্লাহ, কয়েকজনের নাম লেখেন। শেখ ফয়জুল্লাহ, তারপরে লেখেন সৈয়দ মুর্তজা, শেখ ফয়জুল্লাহ,
সৈয়দ মুর্তজা, সৈয়দ আইনউদ্দিন, শেখ ফয়জুল্লাহ, সৈয়দ মুর্তজা, সৈয়দ আইনউদ্দিন, আলাউল, আলী রজা আর করম আলী, সৈয়দ সুলতান, নওয়াজিশ প্রমুখ তারা মুসলমান পদকর্তা। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের পদাবলী সাহিত্য। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আর মঙ্গল কাব্য সম্পর্কে আমাদের আলোচনা বাকি থাকলো, আমরা পরের দিনে পরের ক্লাসে মঙ্গল কাব্যটাকে আলোচনা করে নিব। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।